গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের অরুণ স্যার, স্পন্দন কলেজ অফ এডুকেশনের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। যাই হোক, আজকে বিএডের সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোর্স 9-এর ইউনিট 5-এর একটা ইউনিট 5-এর যে ক্লাসগুলো তোমরা অলরেডি দেখেছো, যে শিক্ষার্থীদের প্রবলেম অর্থাৎ প্রবলেম লার্নারের ওপর টোটাল ইউনিটটা ছিল, ইউনিট 5টা। সেইখানে তোমরা আগে দেখেছো ক্লাসগুলোতে যে কী কী প্রবলেম থাকতে পারে একটা লার্নারের, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, মেন্টাল হেলথের প্রবলেম, রিটার্ডনেস, ভিশন প্রবলেম হতে পারে, তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জ সেইগুলোও থাকতে পারে প্রবলেম। সেই সমস্ত প্রবলেম নিয়ে টোটাল এই চ্যাপ্টারটা ছিল। তো এখন রেমেডিয়াল ক্লাস, অ্যাকচুয়ালি এটা রেমেডিয়ালের উপর ক্লাসটা হবে। এই যে প্রবলেমগুলো তোমরা দেখেছিলে সেইগুলোর কিভাবে সমাধান হবে, অ্যাকচুয়ালি সলিউশন কী কী আছে, সেই রেমেডিয়াল পার্টের ফার্স্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ নির্দেশনা এবং পরামর্শদান। গাইডেন্স অর্থাৎ নির্দেশনা এবং কাউন্সেলিং অর্থাৎ পরামর্শদান। আরেকটু আছে, সেটা হলো লাইফ স্কিল ট্রেনিং। আজকের ক্লাসটায় তোমরা শুধু এই গাইডেন্স এবং কাউন্সেলিং এর মাধ্যমে কিভাবে একটা লার্নারকে বা শিক্ষার্থীদেরকে তাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেম থেকে কীভাবে রেস্কিউ করবে সেটার উপর কিন্তু এই গাইডেন্স কাউন্সেলিং। কিন্তু গাইডেন্স কাউন্সেলিং এখানে পুরো গাইডেন্স কাউন্সেলিং কিন্তু নেই সিলেবাসে, জাস্ট কীভাবে তাদের সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করে নিয়ে আসবে শিক্ষার্থীদেরকে, সেটা নিয়ে কিন্তু এই আজকে এই আলোচনা, ডিসকাশন। যাই হোক, তো প্রথমে জানবো গাইডেন্স কি। তোমরা প্রত্যেক কোথায় কোথায় বলে থাকো যে গাইডেন্স অর্থাৎ গাইড কথাটা তোমরা প্রত্যেক কোথায় বলে থাকো। তো গাইড কথার আর সংজ্ঞা দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই, তবু বলি। গাইড কথার অর্থ হলো, দেখো, কাউকে কোনো পথে পরিচালিত করা, অর্থাৎ সেটা কোনো সমস্যা নাও থাকতে পারে, তা সত্ত্বেও কিন্তু সমাধান অর্থাৎ সমস্যা কী কী আসতে পারে এবং সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান, এইগুলো যদি কাউকে প্রদান করা হয় বা কোনো গ্রুপকে প্রদান করা হয়, সেটাকেই বলবো গাইডেন্স। তো দেখো, তোমরা ট্রেনে বাসে গিয়ে দেখেছো হয়তো বিভিন্ন গাইড বুক, অর্থাৎ দেখো একটা বইয়ের মাধ্যমেও কিন্তু আমরা গাইডেড হতে পারি, অর্থাৎ একটা বইও আমাদেরকে গাইড করতে পারে। এটা একটা, যেমন তোমরা দেখে থাকবে যে পর্যটন গাইড, সেখানে পর্যটন গাইড অর্থাৎ সেই গাইড বুকটা নিয়ে তোমরা কিন্তু বিভিন্ন রকমের পর্যটনের স্থানগুলো সেখানে দেখতে পারবে, সেখানে কী কী আছে পর্যটন কেন্দ্র, তার যাওয়ার যে রাস্তা, ম্যাপ, সেইগুলো তোমরা সব কিছুই দেখতে পাবে। এখানে কিন্তু বলা হচ্ছে গাইডেন্স একটা, সেখানে কী কী সমস্যা এবং সমাধান, সম্ভাব্য সমস্যা এবং সম্ভাব্য সমাধানের যে প্রক্রিয়া, অবশ্যই এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কিন্তু গাইডেন্স। অপরদিকে কাউন্সেলিং অর্থাৎ পরামর্শদান কিন্তু একটু অন্য ধরনের। সেটা হলো কীরকম, একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে কোনো ক্লায়েন্ট বা কাউন্সেলিং কোনো নির্দিষ্ট একটা সমস্যা নিয়ে তার নির্দিষ্ট সমাধান বা রেমেডি, সেইটাকে কিন্তু বলা হচ্ছে কাউন্সেলিং। এখানে গাইডেন্সের ক্ষেত্রেও দেখলাম যিনি গাইড করবেন অবশ্যই তাকে কিন্তু অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, তবেই কিন্তু একজন গাইড করতে পারেন। পরামর্শদানের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিশেষ অভিজ্ঞ একজন ব্যক্তি সেই কিন্তু পরামর্শ দান করতে পারে।
কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তাহলে কী দেখলাম, কাউন্সেলিং কিন্তু তোমরা কোনো জায়গাতেই লক্ষ্য করেছো যে কাউন্সেলিং বুক এরকম হতে পারে, যেমন এখানে গাইড বুক পাও, কাউন্সেলিং বুক কিন্তু তোমরা পাও না। অর্থাৎ কাউন্সেলিং করতে হলে কিন্তু ফেস টু ফেস গাইড, এবারে বুঝতে পারলে ফেস টু ফেস গাইড বলতে সামনাসামনি বসে কিন্তু গাইড করব। যদি সামনাসামনি বসে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করে থাকি, সেই গাইডটা কিন্তু সেই গাইডেন্সটা কিন্তু আর গাইডেন্স থাকবে না, সেটা হয়ে যাবে কাউন্সেলিং। অর্থাৎ গাইডেন্স হলো একটা জেনেরিক টার্ম, তো গাইডেন্স হলো একটা জেনেরিক টার্ম, আর কাউন্সেলিং হলো একটা স্পেসিফিক টার্ম। যেমন উদাহরণ হিসেবে বললে বুঝতে পারবে, ধরো তোমরা বিভিন্ন রকমের রং দেখেছো, তো রং কথাটা হলো, অর্থাৎ লাল সাদা নীল একসাথে সব রঙকেই বলতে পারি আমি ধরো গাইড। সেখানে স্পেসিফিক কোনো রঙকে যদি আমি বোঝাই লাল বা সবুজ, সেটাই কিন্তু সবুজ রঙটাকে যদি স্পেসিফাই করে দিই বা লাল রঙটাকে যদি স্পেসিফাই করে দিই, সেটা কিন্তু রঙের মধ্যেই হলো একটা স্পেসিফিক কালার, সেটাকে বলবো কাউন্সেলিং। বুঝতে পেরেছি আশা করছি। সমস্ত রঙটাকে একত্র করে যদি আমি বলি সেটাকে বলবো গাইড, আর কোনো একটা রঙকে যদি আমি স্পেসিফাই করি সেইটাকে কিন্তু বলবো কাউন্সেলিং। পার্থক্যটা নিশ্চয় বুঝতে পারলে। পার্থক্যটা কী হলো এখন পর্যন্ত, গাইডের ক্ষেত্রে বা গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশনের প্রয়োজন নেই, কিন্তু কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশন মাস্ট। গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বই একটা গাইড করতে পারে, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি অর্থাৎ একজন কাউন্সেলর উনি কিন্তু কাউন্সেলিং করতে পারেন। আমি কোনো সমস্যা না থাকলেও কিন্তু একটা গাইড নিতে পারি, এখানে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সমস্যা থাকতেই হবে, তবেই তার কিন্তু কাউন্সেলিং নেওয়ার প্রয়োজন। অর্থাৎ কাউন্সেলিং বা কাউন্সেলি যে অ্যাকচুয়ালি যে ওই পরামর্শ নেবে, কাউন্সেলিং বা ক্লায়েন্ট বলা যেতে পারে। ক্লায়েন্ট কথাটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তো ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই কাউন্সিলরের কাছে উপস্থিত থেকে তার রেমেডি বহন করতে হবে। এখানে কিন্তু গাইডেন্সের ক্ষেত্রে আমরা কোনো পেপারের মাধ্যমে অর্থাৎ টিভির মাধ্যমে, পেপারের মাধ্যমে, কোনো বইয়ের মাধ্যমে বা ফেস টু ফেস হতে পারে, বিভিন্ন রকমভাবে কিন্তু গাইড নিতে পারি। বাই টেলিফোন আমরা নিতে পারি, সেগুলো সব কিছুই গাইড। আর কাউন্সেলিংটা কিন্তু কোনো নির্দিষ্ট সমস্যার ভিত্তিতে কাউন্সেলিং হয়। এখন পার্থক্যটা মোটামুটি বুঝতে পারলে, এরপরে দেখব যে কত রকমের এই গাইডেন্স কত রকমের হতে পারে আর কাউন্সেলিং কত রকম হতে পারে। দেখো, টাইপস অফ গাইডেন্স যদি বলা যেতে পারে, তোমরা যতগুলো তোমরা দেখতে পাচ্ছ, ধরো এডুকেশনাল অর্থাৎ শিক্ষামূলক একটা গাইডেন্স হতে পারে, তোমরা ভ্রমণমূলক গাইডেন্স হতে পারে, এরকম তোমরা দেখতেই পারো। ফ্যামিলি গাইডেন্স হতে পারে, এরকম তোমরা অনেক তোমরা গাইডেন্সের দেখতে পারো। তার মধ্যে কয়েকটা হচ্ছে ধরো এডুকেশনাল বলতে পারি, ভোকেশনাল বলতে পারি, পার্সোনাল গাইডেন্স বলতে পারি, হেলথ গাইডেন্স, সোশ্যাল, রিলিজিয়াস, ফ্যামিলি, ইথিক্যাল, কালচারাল, গ্রুপ, এইগুলো বিভিন্ন ধরনের গাইডেন্স আছে। তাহলে এডুকেশনাল গাইডেন্স কী হবে? এডুকেশনাল গাইডেন্স হলো যে গাইডেন্সের মাধ্যমে কেবলমাত্র এডুকেশনাল পারপাসেই ব্যবহৃত হবে আর কি। তাহলে কী রকম না, এডুকেশনে কী কী বুকস লাগতে পারে, রেফারেন্স বুক লাগতে পারে কিনা, একটা পিছিয়ে পড়া স্টুডেন্ট তাকে কীভাবে ইকোনমিক্যালি তাকে সাহায্য করে করা যেতে পারে কিনা, এগুলো সবই কিন্তু এডুকেশনাল গাইডেন্সের মধ্যে আসছে। ভোকেশনাল গাইডেন্স কীরকম? ভোকেশনাল গাইডেন্স হলো বৃত্তিমূলক, অর্থাৎ কোনো একটা স্কিল, কোনো ট্রেনিংয়ের মাধ্যমে একজনকে কিন্তু গাইড পেয়ে যে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে, এটা হচ্ছে ভোকেশনাল। কোনো স্কিল ট্রেনিং নিল, নিয়ে সেখান থেকে কিন্তু নিজে ভবিষ্যৎ গঠন করতে পারবে, এটা হলো ভোকেশনাল গাইডেন্স।
কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তাহলে কী দেখলাম, কাউন্সেলিং কিন্তু তোমরা কোনো জায়গাতেই লক্ষ্য করেছো যে কাউন্সেলিং বুক এরকম হতে পারে, যেমন এখানে গাইড বুক পাও, কাউন্সেলিং বুক কিন্তু তোমরা পাও না। অর্থাৎ কাউন্সেলিং করতে হলে কিন্তু ফেস টু ফেস গাইড, এবারে বুঝতে পারলে ফেস টু ফেস গাইড বলতে সামনাসামনি বসে কিন্তু গাইড করব। যদি সামনাসামনি বসে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করে থাকি, সেই গাইডটা কিন্তু সেই গাইডেন্সটা কিন্তু আর গাইডেন্স থাকবে না, সেটা হয়ে যাবে কাউন্সেলিং। অর্থাৎ গাইডেন্স হলো একটা জেনেরিক টার্ম, তো গাইডেন্স হলো একটা জেনেরিক টার্ম, আর কাউন্সেলিং হলো একটা স্পেসিফিক টার্ম। যেমন উদাহরণ হিসেবে বললে বুঝতে পারবে, ধরো তোমরা বিভিন্ন রকমের রং দেখেছো, তো রং কথাটা হলো, অর্থাৎ লাল সাদা নীল একসাথে সব রঙকেই বলতে পারি আমি ধরো গাইড। সেখানে স্পেসিফিক কোনো রঙকে যদি আমি বোঝাই লাল বা সবুজ, সেটাই কিন্তু সবুজ রঙটাকে যদি স্পেসিফাই করে দিই বা লাল রঙটাকে যদি স্পেসিফাই করে দিই, সেটা কিন্তু রঙের মধ্যেই হলো একটা স্পেসিফিক কালার, সেটাকে বলবো কাউন্সেলিং। বুঝতে পেরেছি আশা করছি। সমস্ত রঙটাকে একত্র করে যদি আমি বলি সেটাকে বলবো গাইড, আর কোনো একটা রঙকে যদি আমি স্পেসিফাই করি সেইটাকে কিন্তু বলবো কাউন্সেলিং। পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারলে। পার্থক্যটা কী কী হলো এখন পর্যন্ত? গাইডের কিন্তু গাইডের ক্ষেত্রে বা গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশনের প্রয়োজন নেই, কিন্তু কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশন মাস্ট। গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বই একটা গাইড করতে পারে, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, অর্থাৎ একজন কাউন্সেলর উনি কিন্তু কাউন্সেলিং করতে পারেন। আমি কোনো সমস্যা না থাকলেও কিন্তু একটা গাইড নিতে পারি। এখানে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সমস্যা থাকতেই হবে, তবেই তার কিন্তু কাউন্সেলিং নেওয়ার প্রয়োজন। অর্থাৎ কাউন্সেলিং বা কাউন্সেলি যে অ্যাকচুয়ালি যে ওই পরামর্শ নেবে, কাউন্সেলিং বা ক্লায়েন্ট বলা যেতে পারে। ক্লায়েন্ট কথাটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তো ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই কাউন্সিলরের কাছে উপস্থিত থেকে তার রেমেডি গ্রহণ করতে হবে। এখানে কিন্তু গাইডেন্সের ক্ষেত্রে আমরা কোনো পেপারের মাধ্যমে, অর্থাৎ টিভির মাধ্যমে, পেপারের মাধ্যমে, কোনো বইয়ের মাধ্যমে বা ফেস টু ফেস হতে পারে, বিভিন্ন রকমভাবে কিন্তু গাইড নিতে পারি। বাই টেলিফোন আমরা নিতে পারি, সেগুলো সব কিছুই গাইড। আর কাউন্সেলিংটা কিন্তু কোনো নির্দিষ্ট সমস্যার ভিত্তিতে কাউন্সেলিং হয়। এখন পার্থক্যটা মোটামুটি বুঝতে পারলে, এরপরে দেখব যে কত রকমের এই গাইডেন্স কত রকমের হতে পারে আর কাউন্সেলিং কত রকম হতে পারে। দেখো, টাইপস অফ গাইডেন্স যদি বলা যেতে পারে, তোমরা যতগুলো তোমরা দেখতে পাচ্ছ, ধরো এডুকেশনাল অর্থাৎ শিক্ষামূলক একটা গাইডেন্স হতে পারে, তোমরা ভ্রমণমূলক গাইডেন্স হতে পারে, এরকম তোমরা দেখতেই পারো। ফ্যামিলি গাইডেন্স হতে পারে, এরকম তোমরা অনেক তোমরা গাইডেন্সের দেখতে পারো। তার মধ্যে কয়েকটা হচ্ছে ধরো এডুকেশনাল বলতে পারি, ভোকেশনাল বলতে পারি, পার্সোনাল গাইডেন্স বলতে পারি, হেলথ গাইডেন্স, সোশ্যাল, রিলিজিয়াস, ফ্যামিলি, ইথিক্যাল, কালচারাল, গ্রুপ, এইগুলো বিভিন্ন ধরনের গাইডেন্স আছে। তাহলে এডুকেশনাল গাইডেন্স কী হবে? এডুকেশনাল গাইডেন্স হলো যে গাইডেন্সের মাধ্যমে কেবলমাত্র এডুকেশনাল পারপাসেই ব্যবহৃত হবে আর কি। তাহলে কী রকম না, এডুকেশনে কী কী বুকস লাগতে পারে, রেফারেন্স বুক লাগতে পারে কিনা, একটা পিছিয়ে পড়া স্টুডেন্ট তাকে কীভাবে ইকোনমিক্যালি তাকে সাহায্য করে করা যেতে পারে কিনা, এগুলো সবই কিন্তু এডুকেশনাল গাইডেন্সের মধ্যে আসছে। ভোকেশনাল গাইডেন্স কীরকম? ভোকেশনাল গাইডেন্স হলো বৃত্তিমূলক, অর্থাৎ কোনো একটা স্কিল, কোনো ট্রেনিংয়ের মাধ্যমে একজনকে কিন্তু গাইড পেয়ে যে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে, এটা হচ্ছে ভোকেশনাল। কোনো স্কিল ট্রেনিং নিল, নিয়ে সেখান থেকে কিন্তু নিজে ভবিষ্যৎ গঠন করতে পারবে, এটা হলো ভোকেশনাল গাইডেন্স।
এবার পার্সোনাল গাইডেন্স অর্থাৎ ব্যক্তিগতভাবে নির্দেশনা গ্রহণ করা। এখানে কেউ ব্যক্তিগতভাবে কোনো সমস্যা তার সমাধান যদি গ্রহণ করে তো সেখানে কিন্তু ব্যক্তিগত নির্দেশনা বোঝায়। সেখানে হতে পারে এডুকেশনাল, কারো ব্যক্তি সম্বন্ধীয় অর্থাৎ পার্সোনাল এডুকেশনাল গাইডেন্স হতে পারে, পার্সোনাল কোনো ক্লিনিক্যাল হতে পারে, কোনো শিক্ষামূলক কিংবা কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় গাইডেন্স হতে পারে, কিংবা হতে পারে তার ভবিষ্যৎ পরিকল্পনার গাইডেন্স হতে পারে। তো অর্থাৎ পার্সোনালি কারো গাইডেন্স সেটাকেই বলবো এখানে পার্সোনাল গাইডেন্স। তারপরে আসছে হেলথ গাইডেন্স অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধীয় গাইডেন্স। সেখানে কিন্তু যে কারো রোগাগ্রস্ত না হলেও কিন্তু সুস্বাস্থ্যের জন্য এখানে গাইড নেওয়া, অর্থাৎ খাদ্য তালিকার মধ্যে কী কী রাখলে সে সুস্থ থাকবে এবং ভিটামিন মিনারেলসের ব্যালেন্স, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের ব্যালেন্স এইগুলোকে ঠিকঠাক রাখার জন্য যদি কোনো নির্দেশনা গ্রহণ করে সেটাও কিন্তু একটা হেলথ গাইডেন্স। তাছাড়া তারপরে আছে সোশ্যাল গাইডেন্স, সামাজিক গাইডেন্স। বুঝতেই পারছো সমাজের তরফ থেকে বা সামাজিক রীতিনীতি আছে সেইগুলোতে যে গাইডেন্স থাকে সেটা হচ্ছে সামাজিক গাইডেন্স, ঠিক আছে। তারপরে আছে তোমার রিলিজিয়াস গাইডেন্স অর্থাৎ ধর্ম সম্বন্ধীয় গাইডেন্স। এখানে ধর্মের যে রীতিনীতি অর্থাৎ যে সমস্ত পন্থা আছে ধর্ম অবলম্বন করার জন্য বা ধর্ম সম্বন্ধীয় সমস্যা বা পরামর্শ নেওয়া, কারোর কাছ থেকে কোনো সঠিক পথ দেখা বা দেখানো, এগুলো সবই কিন্তু ধর্মীয় নির্দেশনা। ফ্যামিলি গাইডেন্স অর্থাৎ পরিবারগত যে নির্দেশনা। ফ্যামিলি গাইডেন্স বুঝতেই পারছো একটা ফ্যামিলির মধ্যে যে গাইডেন্স হচ্ছে। ইথিক্যাল গাইডেন্স নেতিবাচক অর্থাৎ নৈতিক যে গাইডেন্স সেটা ইথিক্যাল হলো। কালচারাল গাইডেন্স সাংস্কৃতিক যে নির্দেশনা অর্থাৎ কালচারাল গাইডেন্স আসলো। গ্রুপ গাইডেন্স দলগত গাইডেন্স, কোনো গ্রুপকে একত্রিতভাবে রেখে একটা টোটাল ধরো ক্লাসে একটা ক্লাসে 100টা স্টুডেন্টকে রেখে সেখানে কিন্তু শিক্ষামূলক কোনো বা ভবিষ্যৎ যে শিক্ষা কীভাবে এগিয়ে যাবে তার সম্বন্ধে যে নলেজ যদি কাউকে প্রদান করা হয় বা গাইড কাউকে করা হয় সেখানে কিন্তু এই গ্রুপ গাইডেন্স আসছে। তারপরে আসছে একলেকটিক গাইডেন্স অর্থাৎ মিশ্র গাইডেন্স। এখানে সমস্ত কিছু একসাথে মিলেও কিন্তু গাইডেন্স হতে পারে। এরপরে কাউন্সেলিং, তার টাইপস কী কী হতে, কাউন্সিল তোমরা দেখলে কী কাউন্সিলিং কাকে বলে, তার টাইপস কী কী থাকে, প্রকারভেদ। কাউন্সিলিং কিন্তু এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জায়গা, অর্থাৎ বুঝতেই পারছো মেন্টাল হেলথ এখানে কিন্তু সম্পূর্ণভাবে যুক্ত আছে। কাউন্সিলিং তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে কাউন্সিলিং কীভাবে কী জন্য আমরা কেউ কাউন্সিলিং করাতে যাই, তাই তো। কারো মেন্টাল প্রবলেম হলো, সে মেন্টাল ডিসঅর্ডার হলো, সেখানে কিন্তু আমরা এই কাউন্সিলিং অর্থাৎ এই বিভিন্ন রকমের কাউন্সিলিংগুলো গ্রহণ করি। তো মেন্টাল হেলথ এখানে কিন্তু খুব সক্রিয়ভাবে যুক্ত। এখানে চিকিৎসা কিন্তু চিকিৎসামূলক ব্যাপার এখানে থাকছে। যদি একজন কাউন্সিলর তার প্রবলেমের সঠিক সমাধান না করতে পারে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজন হতে পারে। অর্থাৎ কাউন্সিলিংটা খুব সেন্সিটিভ ব্যাপার। এখানে প্রধানত কাউন্সিলর এবং ক্লায়েন্টের ভিত্তিতে 3টে ভাগে ভাগ করেছে: ডিরেক্টিভ, নন ডিরেক্টিভ অ্যান্ড একলেকটিক। ডিরেক্টিভ কাউন্সেলিং হচ্ছে কি, যেখানে কাউন্সিলর প্রধান ভূমিকা গ্রহণ করে। কাউন্সিলর যেখানে প্রধান ভূমিকা গ্রহণ করে সেটাকে বলবো ডিরেক্টিভ। ধরো কোনো একটা ক্লায়েন্ট, তার এডুকেশনাল কোনো সমস্যা হয়েছে, শিক্ষার কোনো টপিক আদেও বুঝতে পারছে না বা কোনো শব্দের জটিলতা এসে জুটেছে সেই ক্লায়েন্টের কাছে।
সেখানে একটা কাউন্সিলরের কাছে গিয়ে কাউন্সিলিং করাতে পারে সেই শিক্ষার্থী বা ক্লায়েন্ট। এখানে ক্লায়েন্ট প্রধান ক্লায়েন্ট কিন্তু গিয়ে তার সমস্যাটা জাস্ট বলে আসবে, তার জন্য কিন্তু বিশেষ কোনো পরিবেশ তৈরি করে, বিশেষ কোনো পরিবেশের মধ্যে রেখে, বিশেষ কোনো রুমের মধ্যে রেখে তার আকার আকৃতি বিশিষ্ট রুম, তার লাইট, তার পরিবেশ পরিবর্তন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেখানে বসে সামনাসামনি ক্লায়েন্টের যে সমস্যা তার সমাধান করাটাকেই কিন্তু এখানে আমরা ডিরেক্টিভ কাউন্সিলিং করছি। অর্থাৎ এখানে কাউন্সিলর, পরামর্শদাতা প্রধান ভূমিকা গ্রহণ করে ডিরেক্টিভ কাউন্সিলিংয়ে। তারপর নন ডিরেক্টিভ কাউন্সিলিং, তাহলে নিশ্চয়ই এটা এই কাউন্সিলরের প্রধান ভূমিকা থাকবে না, ক্লায়েন্টের প্রধান ভূমিকা থাকবে। এখানে ক্লায়েন্টকে কী করা হয়, ক্লায়েন্টের সমস্যা দেখা হয়, তার কেস স্টাডি করা হয়, ফ্যামিলিতে গিয়ে তার হিস্ট্রি নেওয়া হয়, বন্ধু বান্ধব সমস্ত জায়গা থেকে তার তথ্য সংগ্রহ করে তার কী জন্য এই যে প্রবলেম হয়েছে বা সমস্যাটা কী হয়েছে সেই সমস্যার সঠিক কারণ দেখে সমাধান করা হয়। সেখানে কিন্তু ক্লায়েন্টকে নির্দিষ্ট কোনো পরিবেশের মধ্যে রেখে, কৃত্রিম পরিবেশ তৈরি করেও সেই পরিবেশের মধ্যে রেখে কিন্তু ক্লায়েন্টের চিকিৎসা করা হয় নন ডিরেক্টিভ কাউন্সিলিংয়ের মাধ্যমে। ধরো কোনো একজন ক্লায়েন্ট কাউন্সিলিং মানসিকভাবে কোনো সমস্যাতে জর্জরিত, সেই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কাউন্সিলরের কাছে পরামর্শ নিতে গিয়ে কাউন্সিলর কী করবে, সম্পূর্ণ ব্যাপারটা বুঝে তার মতো একটা সাজিয়ে পরিবেশ তৈরি করে সেই জায়গায় কাউন্সিলিংকে বা ক্লায়েন্টকে 1 মাস 10 দিন 20 দিন রাখতে পারবে। অর্থাৎ বেশি দিন পর্যন্ত তাকে একটা কাউন্সিলের জায়গায় রেখে নির্দিষ্ট পরিবেশ তৈরি করে তার সমাধান করতে পারা। এটা হচ্ছে, দেখো এখানে ক্লায়েন্টের কিন্তু ভূমিকা বেশি, ক্লায়েন্টকে এখানে 5 দিন 10 দিন 1 মাস থাকতে হচ্ছে, তাহলে ক্লায়েন্টের ভূমিকাটা এখানে বেশি, প্রধান ভূমিকা হচ্ছে ক্লায়েন্ট। এটাকে বলছি নন ডিরেক্টিভ। আর মিশ্র বুঝতেই পারছো। এক্লেকটিক হলো ক্লায়েন্ট এবং কাউন্সিলিং দুজনেরই কিন্তু ভূমিকা সমান সমান থাকতে পারে, অর্থাৎ বোথ আর ইকুয়ালি এখানে এফেক্টিভ, দুজনেই কিন্তু ইকুয়ালি এখানে তাদের দুজনেই ইকুয়ালি কিন্তু এখানে প্রভাবিত হয়ে থাকবে, সেখানে হচ্ছে এক্লেকটিক। তাহলে তোমরা এখন দেখতে পেলে টাইপস, এখানে 3টে টাইপস দেখতে পেলে, সেটা কাউন্সিলিং এবং কাউন্সিলরের উপস্থিতির ভিত্তিতে। আর জেনারেলি বলা যায় এগুলো এরকম অনেকগুলোই টাইপস থাকে, যেমন তোমরা আগে দেখলে গাইডেন্সের টাইপস, সেরকম এখানে কাউন্সিলিং ক্ষেত্রেও টাইপস এরকম থাকে। এডুকেশনাল টাইপস, এডুকেশনাল কাউন্সিলিং, পার্সোনাল, ক্লিনিক্যাল বুঝতেই পারছো চিকিৎসা সম্বন্ধিত। এটাকে এখানে চিকিৎসাটা কিন্তু এখানে অনেকটা বেশি প্রয়োজন হয় এই কাউন্সিলিংয়ের ক্ষেত্রের জন্য। ক্লিনিক্যাল কাউন্সিলিং থাকতে পারে আর বিবাহ সম্পর্কিত কারো যদি সমস্যা থাকে সেখানে ম্যারেজ কাউন্সিলিং এখানেও একটা টাইপস হলো। তাহলে পার্সোনাল, গ্রুপ, ক্লিনিক্যাল, ম্যারেজ, এডুকেশনাল, ফ্যামিলি, ক্যারিয়ার কাউন্সিলিং হতে পারে, বুঝতেই পারছো। পেশাগত কোনো কাউন্সিলিং সেখানে হতে পারে। স্পোর্টস কাউন্সিলিং, অর্থাৎ খেলাধুলাতে কোনো সমস্যা এসছে সেই সমস্যার সমাধান করার জন্য ফেস টু ফেস যে কাউন্সিলিং সেটা হচ্ছে স্পোর্টস কাউন্সিলিং। রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসনের কাউন্সিলিং, সেখানেও কিন্তু নির্দিষ্ট কাউন্সিলিংয়ের ভিত্তিতে কিন্তু পুনর্বাসন দিতে হয়। আর বার্ধক্যজনিত যে জেরন্টোলজিক্যাল যে সমস্যা, বার্ধক্যজনিত যে সমস্যা তৈরি থাকে সেটাও কিন্তু একটা কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। তো এইরকম টাইপস, অনেক টাইপস হতে পারে, কিন্তু এখানে ওই ডিরেক্টিভ অ্যান্ড নন ডিরেক্টিভ অ্যান্ড এক্লেকটিক যেটা পেলে 3টে, ডিরেক্টিভ, নন ডিরেক্টিভ, এক্লেকটিভ, এই 3টেই হচ্ছে প্রধান এখানে 3টে আমরা কাউন্সিলিংয়ের টাইপস পেলে। এবার যেটা আসছে সেটা হচ্ছে এই যে কাউন্সিলিং, তোমরা গাইডেন্স কাউন্সিলিং দেখলে পার্থক্যটা মোটামুটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর তোমরা এই গাইডেন্স আর কাউন্সিলিংয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে একজন শিক্ষক, অর্থাৎ তোমরা এই বিএডের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো যে স্টুডেন্ট টিচারের, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে
শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে গাইডেন্স এবং কাউন্সিলিং কতটা যুক্তিযুক্ত এবং সেটা কোন লেভেল পর্যন্ত, নিশ্চয়ই একটা লিমিটেশন থাকবে, সেখানে কতটা পর্যন্ত লিমিট থাকবে, সীমা, এবং কিভাবে একজন শিক্ষক একটা শিক্ষার্থীর সমস্যা তার সমাধান করবে এবং কাউন্সিলিং কীভাবে হবে, সেই সব নিয়েই কিন্তু এই বিএডের বেশি প্রয়োজন। সেটা হচ্ছে, দেখো পয়েন্ট ওয়াইজ একটা বলে যাচ্ছি। একজন পরামর্শদাতা অর্থাৎ একজন কাউন্সিলার, কাউন্সিলিংটাই বেশি এখানে আসছে। গাইডেন্সের তোমরা কথা দেখলেই যে গাইডেন্স হচ্ছে যে গাইডার, উনি ভবিষ্যতের কথা চিন্তা করেন, সমস্যা এবং তার সমাধান সেগুলো কিন্তু বিভিন্নভাবে দিতে পারে, সেটাকে আমি দেখলাম গাইডেন্স হয়ে গেল। কাউন্সিলিংয়ের ভিত্তিতে আমি বলছি, একজন কাউন্সিলার তখনই কাউন্সিলিং করতে পারবে যখন বুঝতে হবে যে ক্লায়েন্টের বা এখানে তোমাদের শিক্ষার্থী, এখানে তোমার শিক্ষার্থী থাকছে, তাদের কোনো ক্ষতি যেন না হয়, ঠিক আছে? সেই অর্থাৎ এমনই কোনো কিছু প্রয়োগ করবো না সেখানে যেন আমার ক্লায়েন্টের কোনো ক্ষতি না হয়। আর কী হতে হবে, এই কাউন্সিলরকে বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে একজন ক্লায়েন্টের সমস্যা কিন্তু সমাধান করতে হবে। তার বিদ্যালয়ের পরিবেশ এবং গৃহের যে পরিবেশ আছে সেই দুটোকে সংযোগ করে তার ভিত্তিতে কিন্তু কাউন্সিলিং করতে হবে। 3 নম্বর হচ্ছে, কাউন্সিলিং বা ক্লায়েন্ট তার কিন্তু ইচ্ছাতেই এই কাউন্সিলিং করবে। একজন শিক্ষক সে পরামর্শ দেবে, সেই পরামর্শ কতটা কার্যকর হলো সেটা কিন্তু পিতামাতার কাছ থেকে এবং আরও ক্লোজ যে ফ্রেন্ড সার্কেল হতে পারে কিংবা কোনো শিক্ষক হতে পারে, তাদের কাছ থেকে কিন্তু এই কাউন্সিলর অর্থাৎ একজন ওয়েল ট্রেন্ড এবং এডুকেটেড এবং কাউন্সিলিং পারপাস এডুকেটেড হতে হবে, অবশ্যই সাইকোলজিক্যালি ট্রেন্ড হতে হবে, সেই কিন্তু কাউন্সিলর। অর্থাৎ পিতামাতা এবং তার শিক্ষকের কাছ থেকে এই কাউন্সিলর কিন্তু নিয়মিত তথ্য নিতে থাকবে এই ক্লায়েন্টের উন্নতি এবং অবনতি সম্বন্ধে। আর কি হতে পারে, যদি কোনো কাউন্সিলর যদি ভাবে ক্লায়েন্টের সমস্যা গুরুতর, অর্থাৎ উন্নতি না হয়ে সমস্যা আরও অবনতির দিকে যাচ্ছে, অর্থাৎ সমস্যাটা আরও বাড়তে থাকছে, সেখানে কিন্তু মনোবিজ্ঞানী অর্থাৎ মনোচিকিৎসকের সাহায্য নিয়ে মেডিকেশন প্রয়োগ করতে পারে, অর্থাৎ ওষুধের মাধ্যমেও কিন্তু সেখানে মনোচিকিৎসক সাইকোলজিস্টের সাহায্যে কিন্তু সেখানে চিকিৎসার প্রয়োজন হতে পারে। বেশি দিন ধরে কিন্তু তার উন্নতি না হলে, কোনো ক্লায়েন্টের যদি পরামর্শ নেওয়া সত্ত্বেও ক্লায়েন্টের বিশেষ কোনো উন্নতি লক্ষ্য করে যদি না যায়, সেখানে কিন্তু তাকে মনোচিকিৎসকের কাছে পাঠিয়ে তার শিক্ষা অর্থাৎ তার স্বাস্থ্য সম্বন্ধীয় পর্যালোচনা, তার মেডিকেশন এগুলোর প্রয়োজন থাকলে তাকে কিন্তু সেগুলো সঠিকভাবে প্রদান করতে হবে। তারপরে নিয়মিত পিতামাতার সাথে সংযোগ রক্ষা করা এবং বিদ্যালয়ের যে পরিবেশ, বিদ্যালয়ের যে বন্ধু আছে, বন্ধুবান্ধব এবং তার যে অর্থাৎ গৃহের যে পরিবেশে যে বন্ধুবান্ধব আছে সবার সাথে আলোচনা করেও কিন্তু এই ক্লায়েন্টের যে গতিবিধি সেগুলো লক্ষ্য করে কিন্তু একজন পরামর্শদাতা আবার পরবর্তী ক্ষেত্রে বিশেষ কোনো পরামর্শের প্রয়োজন হলে সেটা থেকে এগিয়ে যাবে। আর শিক্ষকের অবশ্যই সাহায্য নিতে হবে। শিক্ষকের কতটা ভূমিকা এখানে বুঝতেই পারছো। একজন কাউন্সিলিং করবে, অবশ্যই শিক্ষকের সাহায্য এবং শিক্ষকের কাছ থেকে তথ্যটা বেশি গ্রহণ করতে হবে এবং প্রতি মুহূর্তে শিক্ষকের সঙ্গে আলোচনা করেই করতে হবে। আর এই একজন ক্লায়েন্টের যে সমস্ত জায়গায় রিলেটিভস অর্থাৎ যেখানে রিলেশন আছে ক্লায়েন্টের, সেই রিলেশনের জায়গাগুলো প্রত্যেকটা জায়গাতে লক্ষ্য করে স্টাডি করে কিন্তু একজন কাউন্সিলর তার ক্লায়েন্টের কাউন্সিলিং করতে পারবে। অর্থাৎ কতটা সেন্সিটিভ নিশ্চয়ই বুঝতেই পারতো কাউন্সিলিং। তো এই গেল গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। তো
এবারে তোমাদের ওই আজকে এটুকুই থাকবে গাইডেন্স এবং কাউন্সিলিং সম্বন্ধে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো গাইডেন্স এবং কাউন্সিলিং কী। আর তোমাদের এটা সবারই নিশ্চয়ই কিছু না কিছু ধারণা আছে এই গাইডেন্স এবং কাউন্সিলিং সম্বন্ধে। তো পরের ক্লাসে আমি লাইফ স্কিল ট্রেনিং অর্থাৎ জীবনশৈলীর প্রশিক্ষণ, লাইফ স্কিল ট্রেনিং নিয়ে পরের ক্লাস হবে। আজকে তোমরা গাইডেন্স কাউন্সিলিং সম্বন্ধে মোটামুটি একটা কনসেপ্ট এসছে আশা করছি। সেই কনসেপ্টের ভিত্তিতে তোমরা এই যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ, কোনো কোশ্চেন, কোনো রকমের কোনো জানার যদি প্রয়োজন হয় সেখানে কিন্তু তোমরা এখানে কমেন্টে জানাবে। আমি কিন্তু সেখানে অবশ্যই উত্তর দেব। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এটুকুই। স্টে হোম, স্টে সেফ। ওকে।